হ্যালো একাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ক্লাসে আমরা মূলত শিখব আরোহ যুক্তি। আগের ক্লাসে আমি অবহরহ যুক্তি সম্পর্কে তোমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তো তোমরা যারা অবহরহ যুক্তির ক্লাসটা দেখোনি, অবশ্যই অবহরহ যুক্তির ক্লাস দেখবে, তারপর তোমরা আরোহ যুক্তির ক্লাসটা দেখবে। তো চলো আজকে আরোহ যুক্তি সম্পর্কে আমরা ব্যাখ্যা করি। তো প্রথমে আমি এখানে দিয়েছি একটা সংজ্ঞা দিয়েছি আরোহ যুক্তির। তো তোমরা এখানে দেখতে পারছো যে আমি লিখেছি যে যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ হয় না এবং যেখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয় তাকে কি বলে? তাকে বলে আরোহ যুক্তি। আশা করি তোমরা এটা কিচ্ছু বুঝতে পারলে না, আমি উদাহরণ দেবো তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি একটা উদাহরণ দিই, দেখো এখানে আমি লিখতে পারি রাম হয় সৎ, ঠিক আছে। তারপর আমি লিখতে পারি শ্যাম হয় সৎ, ঠিক আছে। তারপরে আমি লিখতে পারি যদু হয় সৎ, ঠিক আছে। তারপর আমি লিখতে পারি মধু হয় সৎ। তারপর আমি লিখতে পারি রাম শ্যাম যদু মধু ইত্যাদি সকলেই মানুষ। সুতরাং আমি দিতে পারি কি দিতে পারি? দেখো সকল মানুষ হয় সৎ। তোমরা ভালো করে উদাহরণটা বুঝবে। দেখো আমি কি লিখলাম, রাম হয় সৎ, এখানে লিখলাম রাম হয় সৎ, শ্যাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ। তারপরে কি রাম শ্যাম যদু মধু, এগুলো কি রাম শ্যাম যদু মধু ইত্যাদি সকলেই কি মানুষ। তাহলে আমরা সুতরাং লিখছি সকল মানুষ হয় সৎ। তোমরা এখানে একটা কথা বলো যে রাম শ্যাম যদু মধু এরা কয়েকজন শুধু সৎ, কিন্তু আমরা এই সৎ বলে এরা কয়েকজন সৎ বলতে আমরা কি বলতে পারি? সকল মানুষ হয় সৎ। মানে এরা যদি সৎ হয় তাহলে কি সকল মানুষ সৎ হবে? তোমরা নিজেরাই বলো, তোমরা নিজেরাই বলতে পারছো যে না, সকল মানুষ কিন্তু সৎ হবে না। যেহেতু রাম শ্যাম যদু মধু সৎ হয়, কিন্তু কি সকল মানুষ সৎ হবে না। তাই আমি এখানে দেখো লিখেছি যুক্তির মধ্যে, এখন তোমরা বুঝতে পারবে। দেখো যে যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ হয় না। দেখো এখানে কিন্তু আমি আগের দিন ক্লাসে বলেছিলাম আশ্রয় বাক্য কোনগুলো, যে এগুলোকে আমরা আশ্রয় বাক্য বলি। এগুলোকে আমরা কি বলি? আশ্রয় বাক্য, ঠিক আছে। এগুলোকে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বলি আমরা। কিন্তু আগের ক্লাসে আমি বলেছিলাম আশ্রয় বাক্য বা আমরা বলি হেতু বাক্য, ঠিক আছে। আশ্রয় বাক্য বা আমরা কি বলি? হেতু বাক্য। তো তোমরা দেখো যে এই আশ্রয় বাক্য বা হেতু বাক্য থেকে কিন্তু সিদ্ধান্ত নিঃসরণ হয়নি, অনিবার্যভাবে কিন্তু নিঃসরণ হয়নি। আমরা অবহরহ যুক্তিতে দেখেছিলাম যে আশ্রয় বাক্য বা হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষিদ্ধ হয়েছিল, কিন্তু দেখো এখানে আশ্রয় বাক্য বা হেতু বাক্য থেকে সিদ্ধান্ত কিন্তু অনিবার্যভাবে নিষিদ্ধ হয়নি, ঠিক আছে। তো এখানে অনিবার্যভাবে নিষিদ্ধ হয় না। এবং দেখো যেখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয়, কি হয়? বেশি ব্যাপক। দেখো বেশি ব্যাপক কিভাবে হলো? দেখো যে রাম হয় সৎ, শ্যাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ, এগুলো কি? এগুলো সবাই মানুষ, রাম শ্যাম যদু মধু এগুলো সৎ। কিন্তু এখানে আমরা কি বলতে পারি? সকল মানুষ সৎ। সকল মানুষ কিন্তু সৎ না। তাহলে কি এখানে কি দেখো আমাদের যে সিদ্ধান্ত পেলাম, সিদ্ধান্ত কি হলো? আশ্রয় বাক্য অপেক্ষা কি হলো? বেশি ব্যাপক হলো। তাই তাকে বলা হয় অবহরহ যুক্তি। তাহলে তোমরা বুঝতে পারলে। দেখো আবার আমি বলতেছি, যে যুক্তিতে সিদ্ধান্ত কি হয়? আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ হয় না। কিভাবে নিষিদ্ধ হয় না? অনিবার্যভাবে নিষিদ্ধ হয় না। আমরা অবহরহ যুক্তিতে কি দেখেছিলাম? যে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষিদ্ধ হয়, কিন্তু আরোহ যুক্তিতে দেখো এটা কি অনিবার্যভাবে নিষিদ্ধ হয়েছে? সিদ্ধান্ত হয়নি, কিন্তু অনিবার্য নিষিদ্ধ হয় না। এবং কি হয়? যেখানে সিদ্ধান্ত, এই যে সিদ্ধান্ত কি হয়? সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষায়, যে আশ্রয় বাক্য বা হেতু বাক্য অপেক্ষা কি হয়? বেশি ব্যাপক হয়। তোমাদের দেখালাম রাম হয় সৎ, শ্যাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ, কিন্তু কি সকল মানুষ কি সৎ হয় না। তাই কি হয়? আশ্রয় বাক্য অপেক্ষা কি হয়? বেশি ব্যাপক হয়। তাই তাকে বলা হয় আরোহ যুক্তি। তো তোমরা আশা করি আরোহ যুক্তিটা বুঝতে পারলে। তো তোমাদের সিলেবাসে আরোহ যুক্তিটা দিয়েছে, কিন্তু তোমরা অবশ্যই অবহরহ যুক্তিটা ভালো করে শিখবে, কারণ তোমাদের অবহরহ যুক্তি সম্পর্কে
সম্পর্কেই তোমাদের পুরো সিলেবাসটা আছে, ঠিক আছে। তোমরা ক্লাস 12-এ আশা করি আরোহ যুক্তি থাকবে, তো তোমরা আরোহ যুক্তিটা শিখে নেবে, যেহেতু তোমাদের সিলেবাসে অল্প একটু দিয়েছে তোমরা এইটুকু শিখে নেবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের আরোহ যুক্তি। এবার আমরা আরোহ যুক্তির কিছু বৈশিষ্ট্য শিখে নেব, ঠিক আছে। বৈশিষ্ট্য কি দেখো, গঠনটা কি দেখো, আরোহ যুক্তির সিদ্ধান্তটি সর্বদা একাধিক হেতুবাক্য থেকে কি হয়, গৃহীত হয়। একাধিক কেন দেখো, এই যে 1টা 2টো 3টে 4টা, দেখো একাধিক কিন্তু পেলাম আমরা, আশ্রয় বাক্য হেতুবাক্য কি একাধিক পেলাম। তাহলে গঠনটা কি হবে, যে আরোহ যুক্তির সিদ্ধান্তই সর্বদা একাধিক হেতুবাক্য থেকে কি হবে, হেতুবাক্য থেকে নিষিদ্ধ বা গৃহীত হয়। তাহলে তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে। তাহলে আমরা গঠন সম্পর্কে জানলাম। এবার দেখো ব্যাপকতা কি দেখো, আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় অধিক ব্যাপক হয়। এটা তোমরা জানতেই পারলে যে ব্যাপকতা কি, যে আরোহ যুক্তির সিদ্ধান্ত, এই যে আরোহ যুক্তির যে সিদ্ধান্ত আছে এই সিদ্ধান্তটা কি হেতুবাক্য থেকে, এই যে হেতুবাক্য বা আশ্রয় বাক্য থেকে কি হয়, ব্যাপক হয়। তাহলে তোমরা এখানে লিখে দেবে ব্যাপকতাটা, এখানে লিখবে যে আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনির্বার্য, মানে তোমরা লিখবে যে আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় কি হয়, অধিক ব্যাপক হয়, এটা লিখবে, ঠিক আছে। ব্যাপকতার এখানে, ঠিক আছে। কি লিখবে আবার বলে দিচ্ছি, যে আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় কি হয়, অধিক ব্যাপক হয়। এটা তোমাদের এখানে বুঝালাম। এবার দেখো সিদ্ধান্ত গ্রহণ কি, যে আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনির্বার্যভাবে নিষিদ্ধ হয় না। দেখো আমি তোমাদের বলে দিয়েছিলাম, দেখো এই যে অনির্বার্যভাবে নিষিদ্ধ হয় না, তাহলে তোমরা এখানে লিখবে যে কি লিখবে, যে আরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনির্বার্যভাবে নিষিদ্ধ হয় না, ঠিক আছে। এবার হেতুবাক্যের সত্যতা কি, যে আরোহ যুক্তির হেতুবাক্যগুলি কী হয়, অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত হয়। দেখো এগুলো অভিজ্ঞতার ভিত্তিতেই গঠিত হচ্ছে। দেখো রাম হয় সৎ, শ্যাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ, আমরা অভিজ্ঞতার মাধ্যমে বলে দিচ্ছি যে সকল মানুষ হয় সৎ। তাহলে কি এই হেতুবাক্যের সত্যতা কি, অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত হয়, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে এগুলো গঠিত হয়, ঠিক আছে। আমরা বলতে পারি না রাম হয় সৎ, এগুলো কিন্তু একদম বলতে পারি না, কিন্তু এগুলো কি অভিজ্ঞতার ভিত্তিতে হয়, ঠিক আছে। এবার দেখো সিদ্ধান্তের সম্ভাবনা কি, যে আমরা বলতে পারি যে আরোহ অনুমানে কি হয়, আশ্রয় বাক্য সত্য হলে, যেহেতু আশ্রয় বাক্য সত্য হয় সিদ্ধান্ত কিন্তু কখনোই যে সত্য হবে এর কোনো সুনিশ্চিত নেই। যেহেতু আশ্রয় বাক্য সত্য হয়, সিদ্ধান্ত যে সত্য হবে এর কিন্তু সুনিশ্চিত নেই। তোমরা কিন্তু নিজেই বুঝতে পারছো যে রাম হয় সৎ, শ্যাম হয় সৎ, যদু হয় সৎ, মধু হয় সৎ, কিন্তু কি সকল মানুষ হয় সৎ, এটা কি আমরা বলতে পারি? তাহলে কি সিদ্ধান্তের সম্ভাবনা আছে একটা সুনিশ্চিত হয়, হ্যাঁ। তাহলে এটাই তোমরা এখানে লিখে দেবে বৈশিষ্ট্য এখানে। তাহলে আশা করি তোমরা বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে। এবার আমরা দেখো আগের ক্লাসে আমরা অবরোহ যুক্তি বুঝেছি, অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি। তো তোমরা আরোহ যুক্তি আর অবরোহ যুক্তির পার্থক্যটা একদম শিখবে। দেখো আমি ট্রিপল স্টার দিয়েছি, কেন? কারণ এটা একাধিকবার পরীক্ষা এসেছে, তো তোমাদেরও এবার কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেক %, ঠিক আছে। আমি কিভাবে লিখবে আমি একটা বলে দিচ্ছি, যে এভাবে তোমরা বিষয় লিখবে। প্রথমে গঠনটাকে লিখবে যে অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয়। এক বা একাধিক কি অবরোহ যুক্তি কি, এক বা একাধিক একও হতে পারে, আবার একাধিক আশ্রয় বাক্য থেকে কি হয় সিদ্ধান্ত গঠন হয়। কিন্তু কি এই যে আমরা যে আরোহ যুক্তি শিখলাম, আরোহ যুক্তি কি সবসময় কিন্তু কি একাধিক আশ্রয় বাক্য থেকে কি হয় সিদ্ধান্ত গৃহীত হয়। তাহলে তোমরা এটা একটা লিখবে, গঠন লিখবে। তারপর কি সিদ্ধান্তের নিঃসরণ, তারপরে বানাবে বিষয় সিদ্ধান্তের নিঃসরণ। কি বানাবে? অবরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনির্বার্যভাবে নিশ্চিত হয়। আমরা শিখেছিলাম অবরোহ যুক্তির কি হয় সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনির্বার্যভাবে নিশ্চিত হয়, কিন্তু কি আরোহ যুক্তির অনির্বার্যভাবে নিশ্চিত হয় না। তাহলে তোমরা এটাও লিখে দেবে, ঠিক আছে। তোমরা এইভাবে কিন্তু পার্থক্যগুলো লিখবে। তাহলে আমাদের 2টা পার্থক্য হয়ে গেল। 3 নম্বর তোমরা দিতে পারো, যে হেতুবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক কি, তোমরা লিখবে যে বৈধ অবরোহ যুক্তির ক্ষেত্রে হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হয়, অবশ্যই সত্য হয়। মানে অবরোহ যুক্তি কি, যেহেতু আমাদের আশ্রয় বাক্য সত্য হয় তাহলে কি হবে, সিদ্ধান্ত সত্য হবে। কিন্তু কি আরোহ যুক্তিতে কি, যেহেতু আশ্রয় বাক্য সত্য হয় সিদ্ধান্ত কি সত্য হতেও পারে আবার নাও হতে পারে, একটা সম্ভাবনা থাকে। তোমাদের একটু আগে বুঝিয়ে দিলাম। তো তোমরা এইভাবে পার্থক্যগুলো লিখবে, ঠিক আছে। আমি 3টা পার্থক্য বলে দিলাম, তোমরা বৈশিষ্ট্য থেকে তোমরা আরও পার্থক্য বানিয়ে নেবে। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছিল, তোমরা ভালো করে এটা শিখে নেবে। আর আজকে আমরা একটা জিনিস শিখবো, যে যুক্তির আকার বলতে আমরা কি বুঝি, এটাও কিন্তু আজকের ক্লাসে শিখে নেব। দেখো আমি এখানে লিখেছি যে যুক্তির আকার বলতে বোঝায় তার গঠন বিন্যাস, মানে তার গঠন বিন্যাসটা কি হবে বা তার কাঠামোটা কি হবে, ঠিক আছে। যুক্তির আকার বলতে আমরা কি বলবো, যে যুক্তির আকার বলতে বোঝায় তার গঠন বিন্যাস বা তার কাঠামোকে। আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে আমরা এখানে লিখতে পারি, আমরা তো জানি এখানে আমরা লিখবো সকল, ঠিক আছে। সকল আমরা একটা লিখি, দাঁড়াও, সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে। আমরা লিখতেছি সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে। তারপরে তারপরে লিখবো সকল কবি হয় মানুষ, সকল কবি হয় মানুষ, ঠিক আছে। সকল কবি হয়
মানুষ, সুতরাং আমরা দিতে পারি, সুতরাং কী বলতে পারি যে সকল 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 আমরা দিতে পারি সকল কবি হয় মননশীল। আমরা দিতে পারি যে সকল কবি হয় মননশীল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিলাম যে সকল মানুষ হয় মননশীল, সকল কবি হয় মানুষ, তাহলে আমরা এখানে দিতে পারি সকল কবি হয় মননশীল। এটা আমরা বুঝলাম। এখন আমরা যে আকারটা আমরা কিভাবে দেবো, দেখো আকার যখন দেবো আমরা তখন সিদ্ধান্ত থেকে এদিকে উঠবো আশ্রয় বাক্য। ঠিক আছে, তোমরা এখানে দেখো যে এই যে সকল কবি হয় মননশীল, এখানের মধ্যে এখানে উদ্দেশ্য কি, বাক্যের উদ্দেশ্য এই যে কবি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে কবিটা কি আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। এই বাক্যের মধ্যে কবিটা হলো আমাদের উদ্দেশ্য আর বাকিটা মননশীল হলো আমাদের বিধেয়। ঠিক আছে, বিধেয়, বা আমরা বলতে পারি কবিটা হলো আমাদের সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট আর এটা কি প্রেডিকেট। ঠিক আছে, বিধেয়টা আমাদের প্রেডিকেট। ঠিক আছে, তাহলে কেন আমরা সাবজেক্ট বললাম, কেন যার সম্পর্কে বলা হয় তাকে আমরা বলি উদ্দেশ্য আর পরেরটা হয় আমাদের বিদেহ। তাহলে এখানে দেখো কবি সম্পর্কে বলা হচ্ছে যে সকল কবি হয় মননশীল। ঠিক আছে, এবার আমরা যখন আকার দেবো তখন আমরা সাংকেতিক রূপ দেবো। কি দেবো, সাংকেতিক রূপ কি হয়, যেমন এস, পি, কিউ, আর এগুলোকে বলা হয় আমাদের সাংকেতিক রূপ। তাহলে আমরা সাংকেতিক রূপটা কীভাবে দেবো, দেখো সাংকেতিক রূপ এটাকেই বলা হয় যুক্তির আকার। দেখো আমরা প্রথমে সিদ্ধান্ত থেকে লিখবো। ঠিক আছে, আমরা সিদ্ধান্ত লিখবো যে আমরা এই যে কবিকে ধরবো এস, কবিকে ধরবো আমরা এস। ঠিক আছে, আর বিধেয়কে ধরবো আমরা পি। কি ধরবো, পি। কারণ এটা কবি মানে কি সাবজেক্ট, তাই এস ধরবো, আর বিধেয় কি ধরবো, পি। ঠিক আছে, বুঝতে পারলে কি পারো নাই। দেখো আমরা কি কবি মানে তো সাবজেক্ট, তাহলে আমরা এটা কি ধরবো, সাবজেক্টকে এস ধরবো, আর বিধেয় মানে কি প্রেডিকেট, তো এটা আমরা কি ধরবো, পি ধরবো। কি ধরবো, পি। ঠিক আছে, এবার দেখো তোমরা সকল কবি, দেখো এখানেও কবি আছে এখানেও কবি আছে, তাহলে কি কবিটা হলো আমাদের সাবজেক্ট, তাহলে এটা আমরা সাবজেক্ট দেবো। কিন্তু এই দেখো মানুষ আছে, যেহেতু মানুষটা কিন্তু কোনোর সাথে মরণশীলের সাথে মিল নেই, তাহলে এটাকে আমরা এম দেবো। কি দেবো, এম। কি দেবো, এম দেবো। কি দেবো, এম। কি দেবো, এম। ঠিক আছে, এম দেবো। দেখো এবার মানুষ, দেখো মানুষ আছে, তাহলে মানুষ আমরা এম দেবো। আর মরণশীলে কি ছিল, মরণশীলে ছিল আমাদের পি, তাহলে আমরা এখানে পি দিলাম। তাহলে আমাদের কি আসলো, আমাদের যুক্তির আকারটা কি আসলো, আমরা এখান থেকে আমরা কি দেখবো, সিদ্ধান্ত থেকে লিখবো। ঠিক আছে, দেখো এস হয় পি, তারপরে আমরা কি পেলাম, দ্বিতীয় বাক্যে এস হয় এম। ঠিক আছে, এস হয় এম, তারপরে আমরা প্রথমে কি বললাম, এম হয় পি। ঠিক আছে, এম হয় পি। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে, যুক্তির আকারটাও তোমরা আশা করি বুঝতে পারলে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের আরও ভিডিও বানাতে ইচ্ছা করে, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই।